বিএনপির ভোট শূন্য। বিএনপি জিততো, ভোট পাইতো, কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া ভোট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এনটি ভারত ভোটের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতকাল বিজয়ী হয়েছে, এখন আর বিজয়ী হবে না, তাই নাকি? তাই নাকি মিস্টার মলম? তো চলুন আমরা ঢুকে যাই। প্রথম, আমাদের বিএনপি জেতার জন্য অনেকগুলো পয়েন্ট আছে এবং এই ভিডিওতে আমরা দেখব কতটুকু আমরা কথা বলতে পারি, যুক্তি দিয়ে কথা বলতে পারি এবং কতটুকু আমরা গল্প করি। আপনারা পরিসংখ্যান করিয়েন। তো যেটা হলো, সে কি বললো, ভারত এনটি ভারতের ভোট দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতদিন ভোট পেয়েছে বা ক্ষমতা এসেছে, এখন সেগুলো শূন্য শূন্য। আচ্ছা, তো 5ই আগস্টের পরে মিস্টার মলম, আপনি আপনার পেয়ারের দল এ পর্যন্ত ভারত বিষয়ে কি কি বলেছে একটু শুনি। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা। এরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? ভারত কখনোই আমাদের প্রতিপক্ষ ছিল না, বন্ধু 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 রে, না এরকমই কিছু একটা একদম। তো চলুন তো বিএনপির সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা শুনি। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি যাচ্ছেন যে পানির হিস্সা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন। না, আমি উদাহরণ দিয়ে বললাম, দুটো উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কী হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। তো শুনলেন তো, দুই দলের দুই প্রধানের কথা শুনলেন। তো কথা শোনার পরে আমরা কি দেখলাম? ম্যাচিউরিটি, রাইট? রাজনৈতিক ম্যাচিউরিটি, কতটুকু ভারত প্রেম, কতটুকু ন্যায্য হিস্সা দাবি, তাই না? একটা হচ্ছে ন্যায্য হিস্সার জন্য মারাত্মক স্মার্ট একটা উত্তর, কিভাবে উনি ডিল করবেন। যেহেতু আমরা জানি আমাদের তিন পাশে ভারত আছে, সো ভারতের সাথে আমাদের স্বভাবতই আমাদের ডিপ্লোম্যাসিটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে। আমরা একে অন্যের কাছ থেকে সর্বোচ্চ পাওয়াটা, ডিপ্লোম্যাসিতে যে জিনিসটা হয়, কোনো রকমের বন্ধুত্বের চেয়েও বড় থাকে হচ্ছে পাওনা দাওনা বা স্বার্থপরতা। তো সেখানে আমাদের যতটুকু স্বার্থ থাকবে ততটুকুই আমরা কাজ করব, ঠিক কিনা? হ্যাঁ, আপনি যেই দিকে ছুটছেন তো ছুটছেন, আশেপাশে কি আছে ওগুলো দিকে খেয়াল নেই। তো 5ই আগস্টের পরে আপনার পেয়ারের দল আর কি কি ভূমিকা নিয়েছে এ তো না হয় কথা, বাকিগুলো কি কি ভূমিকা নিয়েছে? আপনি ভারতের সাথে যেভাবে যুদ্ধ খেলা খেলতেছেন, প্রতিদিনই পারলে যুদ্ধ লাগাই দেন, ভারত না অমুক সমুক বলে একদম মাথা নষ্ট করে ফেলেন বাংলাদেশিদের। তো আপনার পেয়ারের দল ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শক্ত কথাটা বলেছে? মিউ মিউ করে কিছু রাজনৈতিক মিছিলের মধ্যে মেয়ে করেন কিছুক্ষণ, আর কিছুক্ষণ দুই একটা ভাঙ্গা কণ্ঠে, দরাজ নাই কণ্ঠে, কোনো জোর নেই, দুই একটা বিরোধিতা করতে হয়, যেটা ভারতকে বোঝায় ভাই তোমাদের তো বিরোধিতা করতে হয় তাই আমরা করছি, ঠিক সেটা না? পরক্ষণে দেখুন 5ই আগস্টের পরে বিএনপি কি করলো। জাগো বাহে জাগো, তিস্তা বাঁচাও। বুঝলেন মেসেজ? বুঝলেন কিছু মেসেজ? ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তো মিস্টার মলম সাহেব, আপনি এত ন্যারেটিভ তৈরি করেন, এই ন্যারেটিভটা বুঝেন না বিএনপির কার্যক্রমে, যে বিএনপি তার জন্মলগ্ন থেকে সে ন্যায্য হিস্সার ব্যাপারে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক দূর অ্যাডভান্স থাকে। সে কখনোই কোনোদিন কোনো কালে কম্মিকালেও সে ভারতকে অন্যায্য সুযোগ দেয়নি। তো এরপরে আমরা আরেকটা আলোচনা যাই, যেটা হচ্ছে আপনার খুবই প্রিয় বিষয়, ধর্ম ধর্ম ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে আপনার ভাবনার চিন্তা নেই। যেমন আপনাকে হিস্সা দেওয়া হয়েছে ইসলাম ধর্মের হিস্সা দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ব্যাপারে, আপনাকে দায়িত্বশীল ব্যক্তি করা হয়েছে, আপনি আমাদের ধর্ম নিয়ে প্রচুর কথা বলতে পছন্দ করেন। আচ্ছা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে বাংলাদেশের একজন আলেম ওলামা কখনোই কি কমপ্লেইন করতে পেরেছেন তাদের দ্বারা নিগৃহীত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন?
আলেমদের কণ্ঠস্বর রোধ করা হয়েছে? পিনাকি, আপনি লম্বা সময় ধরে বিএনপির বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, লম্বা সময় ধরে বিএনপিকে জিরো বানিয়ে দিচ্ছেন, বিএনপিকে এটা বানিয়ে দিচ্ছেন, ওটা বানিয়ে দিচ্ছেন। আপনার মুখেও এ পর্যন্ত ইসলামের ব্যাপারে বিএনপির ভূমিকাটা খুবই সংবেদনশীল। আপনার পুরো ভিডিওগুলো ঘেটে আমরা দেখেছি, বিএনপির সাথে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করেও আপনি খুব বড় রকমের সফল হতে পারেননি, কারণ বিএনপি সবসময় আলেম এবং ওলামাদেরকে ভালোবাসে। অতএব বাংলাদেশে যারা ধর্ম প্রচারে, ধর্মের যারা দায়ী, তাদেরকেই যদি তাদের বিএনপির বিপক্ষে কোনো রকমের কোনো অবস্থান না থাকে, সেখানে আপনি বারবার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন। দ্বিতীয়ত আসি, কেন বিএনপি ধর্মীয় ভোটগুলো বেশি পাবে? বাংলাদেশের আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন ধরনের বড় বড় ইসলামিক চিন্তাবিদ আছেন, তাই না? আমাদের বড় বড়, যাদেরকে আমরা প্রত্যেককে সম্মান করি, কিন্তু এক একজনের মধ্যে এক এক দলের সাথে এক একটা দলের কিঞ্চিত মতামতের পার্থক্য আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন মতামতের বিভেদ তৈরি হয় তাদের মধ্যে, তাই না? এমনকি জামাত ইসলামী নিজেও হচ্ছে সেই রকমেরই একটা অংশ বলে এতদিন দাবি করত। এখন অবশ্য 2-4 সপ্তাহ ধরে দেখলাম একটু বের হওয়ার চেষ্টা করছে। হয়তো কবে হয়তো ইসলামী নামটা হয়তো করে দিতে পারে, আমি জানি না, কিন্তু তাদের ইদানিং কার্যক্রমে এটা মনে হচ্ছে। তো ঠিক আছে, আমরা পুরনো জায়গাতেই থাকি, সেটা আপনারা শুনুন। জামাত ইসলামী সম্পর্কে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের ইসলামিক চিন্তাবিদরা কি বলেন। আওয়ামী লীগ উত্তর, আওয়ামী লীগের দুর্ন মাদ্রাসার দুশ্মন, জমাইতে যে মাদ্রাসার দুশ্মন পছন্দ হইতে আল্লাহ নগর যদি এই ফেরাউন যদি এই হুকুমত কায়েম করে, তাহলে দেওবন্দি আলোচনা জামাতের কোনো মাদ্রাসা লাগছে মারা সাহেবে এর হইতে রইব। আল্লাহ হামাদ। আমিন। ওকে, আপনাদের এখনকার এলাই কিছুদিন আগে কি বলেছিলেন? এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। তাহলে কি দাঁড়ালো? দেখুন, বাংলাদেশে বিভিন্ন চিন্তাধারার ইসলামিক চিন্তাবিদরা আছেন। আপনারা অবাক হয়ে খেয়াল করেন, বারবার করে আমি আপনাদেরকে খুব মনোযোগ সহকারে খেয়াল করতে বলি। আপনারা দেখেন প্রত্যেকটা ধারার চিন্তাবিদরা কারোর সাথে বিএনপির কোনো রকমের বিরোধ নাই। রাষ্ট্র ক্ষমতায় তো সেই যাওয়ার অধিকারী যে সমস্ত দল, মত, ধর্মজ্ঞান, ধর্মের বিভেদ, বিভিন্ন জাতিজন সবাইকে নিয়ে একসাথে দেশটাকে রান করবে, সেই না রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং তাকেই না জনগণ ভোট দিবে। যে এই মানুষটাকে ভোট দিলে তার ভিন্ন মতের যারা আছেন তারা কোনোভাবে বিপর্যস্ত হবেন না। কিন্তু আপনাদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে ভিন্ন যে মত আছে তারা তো নিগৃহীত হবে। সুতরাং মিস্টার চালচালাইয়া, আমার মনে হয় আপনাকে আমি চালচালাইয়া বুঝাই দিতে পারছি যে ধর্মীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ে অন্য কেউ সেফ না। যতভাবেই বোঝানোর চেষ্টা করেন, কোনোভাবেই বিএনপিকে টপকে আপনি বিএনপির প্রতিদ্বন্দ্বী যাকে ভাবছেন তাকে ইসলামিক চিন্তার ধারার উপরে নিতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য একটি দলকে ডেফিনেটলি অভিজ্ঞতার দরকার আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কি বলেছিলেন? আমরা ধরে নিতে পারি যে এই রাজনৈতিক দলগুলো ইনশাল্লাহ আগামীতে দেশ পরিচালনা করতে পারে। তার মধ্যে বিএনপিরই কিন্তু দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আপনাকে যদি আপনি ধরেন এখন লন্ডন আসবেন, তো আপনি একটা প্লেনে উঠলেন, প্লেনের যে প্লেন চালাবে, উড়াবে, সে যদি আপনাকে বলে যে ভাই কিছু মনে করেন না, আমার ঠিক লাইসেন্সটা হয়নি এখনো, তবে আমার মনে হয় আমি চেষ্টা করলে আপনাকে নিয়ে যেতে পারবো লন্ডন পর্যন্ত উড়িয়ে, আপনি কি তার সাথে উঠবেন প্লেনে? নিশ্চয়ই আপনি উঠবেন না। আপনি একজন অভিজ্ঞ ড্রাইভারের সাথে উঠতে পারেন, কিন্তু অভিজ্ঞ ড্রাইভারও হয়তো অনেক সময় খেয়াল করতে গাড়ি হয়তো ঠিকই চালাচ্ছে সেফলি, কিন্তু রাস্তায় তো গর্ত খাড়াখন্দ থাকবেই, একটু জার্কিং হতেই পারে, জোরে অনেক সময় ব্রেক হতেই পারে, ঝাঁকুনি লাগতেই পারে।
কিন্তু অভিজ্ঞ ড্রাইভার আপনাকে মোটামুটি ঠিকভাবে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে, কারণ তার সেই অভিজ্ঞতা আছে। আমি ঠিক এই গল্পটার সাথে একমত। অভিজ্ঞতা ছাড়া প্লেন যেমন চালানো যায় না, অভিজ্ঞতা ছাড়া রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা যায় না। দেখুন, আপনারা বলতেছেন জামাত কখনো ক্ষমতার জায়গাটা আসে না, কিন্তু আপনারা কিন্তু একটাবারের জন্য খেয়াল করেছেন বাংলাদেশে এই মুহূর্তে একটা প্রতিষ্ঠান যেটা ইসলামিক ব্যাংক, ইদানিং আবার বলা শুরু করছে এটা আমাদের ব্যাংক না, আবার আগে বলেছে আমাদের ব্যাংক। প্রয়োজনে তারা স্বীকার করে অস্বীকার করে, কারণ গুপ্ত থাকা এদের একটা ধর্ম, এদের বৈশিষ্ট্য হচ্ছে কিভাবে লুকায় রাখা যায় আবার ওপেন হয়ে যাবে এই রকমের। তো আপনারা ধরুন এই জামাতে ইসলামের এই যে ব্যাংকটা, ইসলামী ব্যাংক, তারা যখন এর নিয়ন্ত্রণটা নেওয়ার পরে এখানকার কর্মকর্তা কর্মচারীদের কি অবস্থা হয়েছে দেখি একটু তাদের কথা শুনি। আপনারা দেখবেন হয়তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ওনাদের বক্তব্য ভাইরাল হয়। ওনারা বলেন যে আমরা ক্ষমতায় আসলে ছেলেমেয়েরা শুধু সার্টিফিকেট নিয়ে বের হলে হবে, আমরা চাকরির ব্যবস্থা করব। আপনারা তো এর নমুনা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আপনারা ক্ষমতায় আসার আগে যা করতে চাচ্ছেন, ক্ষমতায় আসলে আপনারা হয়তো হাজার হাজার পরিবারকে পথে বসাবেন শুধু আপনাদের দলীয় এই জন্য আমরা চাচ্ছি আপনারা কথা বলেন, হযরত উমরের শাসন বাস্তবায়ন করবেন, কিন্তু আপনারা কাজ করেন এজিদের মতো। এখন ছোট্ট একটা প্রতিষ্ঠান, একটা দেশের তুলনায় একটা ব্যাংক তো খুবই ছোট্ট একটা নগণ্য একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে এসে সে যেভাবে কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে শাপলিং করা, তাদেরকে একদিনের নোটিশে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা, এগুলো করতে পারে, সে রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকারি কর্মকর্তা কর্মচারী কতজন আছে? তাদের তো 90% মানুষই তাদের মতদর্শে বিশ্বাস করে না। 90% মানুষের কাতারে গিয়ে কি এই তাদের যে এই যে ছেলেপুলে যাদেরকে তারা ভোটের আগে বলে তোমাকে চাকরি দিব, তুমি আমাকে এই ডাকসুর ভোটটা দিও, বাবাকে গিয়ে বলে আপনার ছেলে যদি ভোট দেয় আপনার ছেলের তো চাকরি আগামী সপ্তাহে ক্লিয়ার, রেডি, এই যে ইসলাম ব্যাংক রেডি করেছি, তাহলে কি তাদের এই পুরো প্রশাসন যন্ত্রটাকে ভেঙে তারা কি নতুন একটা প্রশাসনকে নিয়ে আসবে না? এই বিশ্বাসের জায়গাটা কি আছে? নাই, এবং তারা সেটাই করবে। তো বিষয়টা হচ্ছে প্রশাসন চালানোর জন্য বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো এক্সিস্ট করে, সবচেয়ে প্রশাসন চালানোর অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের। বাংলাদেশের জাতীয়তাবাদী দলে এই রকমের অভিজ্ঞ জন আছে যারা একটা রাষ্ট্র ক্ষমতার জন্য অর্থনীতি, পররাষ্ট্রনীতি, তার শিক্ষানীতি, তার চিকিৎসা, তার বিভিন্ন যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো থাকে, প্লাস হচ্ছে আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য যে ব্যাপারগুলো থাকে, এগুলো খুবই টেকনিক্যাল, খুবই অভিজ্ঞ মানুষরা এগুলোকে সামলাতে পারে। একটা জিনিস তো জানেন, ব্যুরোক্র্যাটদের সামলানো আর ডিপ্লোম্যাটদের সামলানোর জন্য সেই পরিমাণে অভিজ্ঞ এবং যোগ্য লোকের দরকার। তো এখানে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারের কাছেও কেউ নেই। আপনি কি করে ভাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ব্যাপারটা বাংলাদেশের মানুষ কি বোকা? তাদেরকে কি আপনারা একদম মানে কি ভাবেন আপনারা? আমি অবাক হয়ে যাই। বাংলাদেশের মানুষ মারাত্মক রকমের রাজনৈতিক সচেতন, তারা খুব ভালো করে জানে কিভাবে কাকে ভোট দিলে রাষ্ট্র ক্ষমতাটা স্থায়ী হবে, সুন্দর হবে, তাদের অভিজ্ঞতার আলোকে দেশটাকে উত্তর থেকে এই জায়গায় নিতে পারবে। তারা যে পরিকল্পনাগুলি সেগুলো বাস্তবায়ন করার অধিকার ও যোগ্যতা তাদের আছে। সেখানে আপনারা কোথায়? সুতরাং এই জায়গায় তো বিএনপি যদি 90 পায়, আপনি তো 10ও পাবেন না। এই চিন্তাধারায় যে মানুষগুলো ভোট দিবে তারা 100% মানুষ বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ভোট দেবে। তো প্রথমত আমি বলি বিএনপির 31 দফাগুলো, বিএনপির 31 দফা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা আমরা করব, হয়তো 4-5টা ভাগে করতে হবে, কারণ এটার মধ্যে অনেক কিছু বোঝার আছে। তো আজকে খুব সংক্ষেপে বলি, এটা হচ্ছে বাংলাদেশকে স্বাধীন সুন্দর বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বপ্নের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য যা যা দরকার সবগুলোই বিএনপির 31 দফার মধ্যে দিয়েছে, এবং এই 31 দফা বাস্তবায়ন করার জন্য বিএনপির যেই জায়গাগুলো প্রয়োজন সেই জায়গাগুলো বিএনপি অভিজ্ঞ মানুষও সেখানে সেট করে রাখা আছে। তো 31 দফার একটু ঝলক আমরা দেখে নিই। তো আপনারা যদি কেউ চান এটা একটু পজ করে একটু পড়ে নেবেন প্লিজ, তাহলেই আপনারা বুঝতে পারবেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাটা কতটুকু কত অ্যাডভান্স লেভেলে আছে। যেই মানুষ 31 দফাটা একবারের জন্য পড়বে সেই মানুষের অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমি এখান থেকে স্বভাবত ধরে নিতে পারি যে বিএনপি অবশ্যই জনগণের ভোট পাবে এবং ক্ষমতায় আসবে। খুব ছোট বিষয় নিয়ে আসি,
প্রবাসীদের সমর্থন পাবেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। কেন পাবেন জানেন? কারণ উনি নিজেও একজন প্রবাসী, 17 বছর ধরে প্রবাসে কাটাচ্ছেন। প্রবাসীদের সুখ দুঃখ বেদনা, প্রবাসীদের সমস্ত কিছু নিজে একজন ভুক্তভোগী। ওনার লেভেলে বাংলাদেশে একজন মানুষও নাই যেই মানুষ এই ধরনের ভুক্তভোগী এবং সরাসরি নিজেই সেই অভিজ্ঞতা অর্জন করেছেন। তো এই রকমের একজন মানুষ যখন প্রবাসীদের বলবেন যে আমি প্রবাসীদের দুঃখ বুঝি, তখন প্রবাসীরা কাকে ভোট দিবে? এবার আসুন, পিনাগ্রা খাওয়া যারা আছেন, যারা উত্তেজিত থাকেন সবসময় এসেই তুই তাই 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 শুরু করেন, বেয়াদবের মতো ভাষা ব্যবহার না করে আপনারা শুরু করতে পারেন না, সেই সব মানুষদের জন্য শান্তভাবে বলবো, এবার একটু বোঝার চেষ্টা করেন। বিএনপির যে প্রার্থী দিয়েছে তাদেরকে নিয়ে আমার একটুখানি আলোচনা। তো কি সেই আলোচনা? আসুন এবার আমরা দেখে নেই বিএনপির প্রার্থী নির্বাচন। আমরা 236 জনকে নিয়ে আলোচনা করব, পরবর্তীদেরকে নিয়ে আমরা অতটা রিসার্চ করতে পারিনি, সো আমরা ওইটা নিয়ে আলোচনা করছি না, আমরা 236 জনকে নিয়ে করছি। ওকে, তার মানে কি দাঁড়ালো? নতুন একটা শব্দ, তাই না? নতুন একটা শব্দ হচ্ছে আইভি লীগ। তো আইভি লীগটা কি? তার মানে আমেরিকার সবচেয়ে বিখ্যাত 8টা বিশ্ববিদ্যালয় মিলে একটা কোঅর্ডিনেশন বলতে পারেন, একটা যেই জায়গার বললে পরে মানুষ খুবই প্রেস্টিজিয়াস একটা ম্যাটার মনে করে। বিশ্বে এর চেয়ে বড় অ্যালামনাই নাই। তো সেই জায়গা থেকে আপনার ডক্টর ওসমান ফারুক, উনি ওখানকারই একটা ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। হ্যাঁ, আর ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, সে অক্সফোর্ড থেকে গ্র্যাজুয়েশন করে এসে মাস্টার্স করছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। হাওয়ার্ড না কিন্তু বন্ধু, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। তো এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কর্নেল ইউনিভার্সিটি থেকে পাশ করা 2 জন আছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে এত পড়াশোনা করা, এই রকমের প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেরা বা মানুষরা নেই, ধারের কাছেও নেই। এদের 2 জন। চলুন আমরা দেখি যুগান্তরের একটি রিপোর্ট। তো দেখুন, বিএনপির এই যে 236 জন আছে, তার মধ্যে 85% সে উচ্চ শিক্ষিত। তারপরে দেখেন, এর মধ্যে পিএইচডি করা আছেন 6 জন, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার মিলে আছেন 20 জন, শুধু ডাক্তারই আছেন 11 জন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা তার অধিভুক্ত কলেজ থেকে পাশ করা আছেন প্রায় 40% উপরে, যার 8% হচ্ছে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। এই হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা। অভিজ্ঞতার জায়গা যদি দেখেন, বিএনপির যেই নমিনেশন পেপার দিয়েছে তার অভিজ্ঞতার পাশাপাশি যাদেরকে ক্ষমতার চিন্তা করা হয়, ধরা হয়, তারা ধারের কাছেও নেই। বিশ্বাস করেন, ধারের কাছেও নেই। দেখুন, এই যে 236 জন, এর মধ্যে প্রায় 40% হচ্ছে তরুণ, বয়সে তরুণ, এবং 60% হচ্ছে মধ্যম বয়সী থেকে একটু বয়সী মানুষ। তার মানে কি, অভিজ্ঞতা, অনভিজ্ঞতা, পড়াশোনা সব কিছু মিলে একটা মারাত্মক রকমের পার্লামেন্ট তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবটাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এই যে 236 জনের মধ্যে আছে। পড়াশোনায় শিক্ষিত, পেশাজীবী মানুষদের ভিড় এখানে। আপনি প্রচুর পরিমাণে এখানে লয়াররা আছেন, ব্যারিস্টাররা আছেন, আইন সবাই তারা মারাত্মক বড় ভূমিকা পালন করতে পারবেন। তো এই যে এত চমৎকার, যার 236 জনকে এত চমৎকার একটা নমিনেশন দেওয়া, এবং এই প্রত্যেকটা মানুষ কিন্তু গ্রাসরুটের মানুষের কাছে ভালো মানুষ, ভদ্র মানুষ, দেশপ্রেমিক, তাদের কাছের মানুষ হিসাবেই পরিচিত, সম্মানিত, ভালোবাসার মানুষ। তাদের নামের পিছনে খুব ভালো খারাপ ধরনের খারাপ কিছু নেইও। তাহলে এই যে 236 জনের ক্যান্ডিডেটের মধ্যে 236 জনকে মধ্যে হেরে যাওয়ার জায়গাটাই খুব কম। কারণ
বিপরীতে যারা আছে তাদের 300 সিটে তাদের প্রার্থী দেওয়ারই সক্ষমতা নেই। তাদেরকে ভুল ভাল অধ্যাপক লিখতে হয়, তাদেরকে ভুল ভাল বিভিন্ন পদবি লাগাতে হয় যেগুলো সত্য নয়। এগুলো তো মানুষ, এলাকার মানুষ জাজ করবে ভাই ভোট দেওয়ার সময়। একটি দল যখন এই রকমের একটা ব্যালান্সড একটা দল, যেই দলের সব ইয়াং, ওল্ড, অভিজ্ঞতা এবং পড়াশোনা সবকিছু মিলে একাকার, সেই দলকে মানুষ পছন্দ করবে, খুবই স্বাভাবিক। এবার আসুন মিস্টার মলমের খুব পছন্দ যখন নমিনেশন দিয়েছে, খুব রমরমা অবস্থা। গ্রুপিং তো হবে, এত বড় দল সে ভাবতেও পারেনি, বিশাল এক গন্ডগোল লেগে যাবে, সারা বাংলাদেশে আগুন জ্বলবে, টায়ার জ্বলবে, এটাই তো ভেবেছিলেন মিস্টার চালচালাইয়া। তা আপনাকে চালচালাইয়া বুঝাইয়া দেই, এরকমের ঘটনা ঘটেনি। আপনি এই ঘটনার পরে আপনি 3টা স্ট্যাটাস দিয়েছেন, চলুন দেখি। আর একটা ভিডিওতে কি বললেন? হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা 6 আসনে বিএনপির মনোনয়ন পায়নি, ওনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে, দেখেন, দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন। তার মানে এই পুরো ভিডিওটার মধ্যে একটা রেফারেন্স দিলেন আর 3টা স্ক্রিনশট বা নিউজের দিয়ে স্ট্যাটাস দিলেন, বিএনপি শেষ। ভাই, বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল আপনি সর্বসাকুল্যে মাত্র 4টা ঘটনা উপস্থাপন করতে পারছেন। আপনি যেই নাচুন্যা বান্দর নাচুন্যা লোক, আপনি যদি এই রকমের গন্ডগোল খুঁজে পাইতেন, আপনি খুঁজা বিশাল একটা 48 মিনিটের একটা ভিডিও করে ফেলতেন। আপনার ভিডিও লবডঙ্গা। বিএনপির গ্রুপিং নিয়ে মারামারি করা নিয়ে আপনার যে ভিডিও করার প্ল্যান ছিল 8-10টা, সেগুলো আর হলো না। আপনার সাঙ্গপাঙ্গরা আপনার সাথে সাথে 2-1 দিন লাফাইছে, দেখে আর কোনো লাভ নাই। বাংলাদেশে বিএনপির মতো এত একটা রাজনৈতিক দলে একটুখানি হতে পারে, এটা খুব স্বাভাবিক, কারণ সবাই অনেক পরিশ্রম করেছে, 17 বছর ধরে জেল কেটেছে, জীবনের সমস্ত কিছু তারা ব্যয় করেছে। সুতরাং সে নমিনেশন পেতে পারে, তার মন খারাপ হতে পারে, তার সমর্থকরা করতে পারে। তো সেটা সর্বসাকুল্যে আমি যেটা দেখেছি 7-8টা জায়গাতে কিছু প্রতিবাদ হয়েছে। তো এইরকম একটা বড় রাজনৈতিক দলে 7-8 জায়গায় প্রতিবাদ হওয়া এবং সেই প্রতিবাদগুলো এখন স্থিমিত হয়ে গেছে, তারা তার নেতৃত্বকে মেনে নিয়েছে। এটাই বিএনপির সৌন্দর্য, তারেক রহমানের কারিশমা। তারেক রহমানের স্পেশাল কারিশমা হচ্ছে কিভাবে গ্রুপিংগুলোকে উনি বন্ধ করতে পেরেছেন। আপনার ভিউ ব্যবসা আর হয় নাই, আপনি আর একটা ভিডিও করতে পারেননি। ওইটা না পড়ে এখন 21 মিনিটের 18 মিনিট বান্দর নাচান আর 3 মিনিট মলম বেচেন, তাই তো করেন আপনি। আসুন এইবারে আসি আমরা তারেক রহমানের ব্যাপারগুলো নিয়ে। স্বৈরাচারী হাসিনা এবং সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন গং, তাদের তৈরি করা ন্যারেটিভ দিয়ে বাংলাদেশে গত 19 বছর 17-18 বছর ধরে তারেক রহমানের পিছনে মারাত্মক রকমের অপপ্রচার চলল। মিস্টার পিনাকি, চলুন একটুখানি 2-1টা কথা শুনি। বিএনপি আমার মনে হয় সত্যিকারে ওদের পলিটিক্যাল, কেউ যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, পলিটিশিয়ান থাকে, সেটা তারেক রহমান। মানে কথা বলেন যে ট্যালেন্টেড ছেলে, এখনো বললেন, কেন মনে হয় যে তারেক রহমান থাকলে বিষয়টা অন্যরকম হতো? বিকজ সে পলিটিক্স ইনভলভ গোড়া থেকে, বগুড়া। আজ বাংলাদেশের সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করে তারেক রহমান একজন ম্যাচিউর পলিটিশিয়ান। তারেক রহমানের ম্যাচিউরিটিতে উচ্ছ্বসিত হয় মানুষ। তারেক রহমানের একটা মাত্র বিবিসির সাক্ষাৎকারে সারা বাংলাদেশে ঝড় তুলে ফেলল। আপনাদের তৈরি করা, শেখ হাসিনার তৈরি করা যে ন্যারেটিভ আর আপনাদের এখনকার আপনার কথা মতো লেসপেন্সার, আমি ওদেরকে আপনার লেসপেন্সারই বলবো, আপনার লেসপেন্সাররা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, সেটা একটা মাত্র বিবিসিতে একটা ইন্টারভিউর পরেই আপনি সমস্ত পত্রপত্রিকায় কি লিখলো অবাক নয়নে দেখলেন, তাই না? এটাই হচ্ছে তারেক রহমানের কারিশমা। ওই সব ভণ্ডামি করে তারেক রহমানের জনপ্রিয়তার জায়গাও হাঁটাতে পারবেন না। জনপ্রিয়তা বেড়েছে তো বেড়েছেই। তারেক রহমানের নেতৃত্বকেই বাংলাদেশ মেনে নিবে। 71 আমাদের অনুপ্রেরণা, 71 আমাদের গর্ব, 71 আমাদের চেতনা। কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 71 সালে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল। 71কে সত্যিকারের অর্থেই বুকে ধারণ করা দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল। অতএব 71-এর পক্ষে থাকা সমস্ত শক্তি, সমস্ত মানুষ এবার বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ভোট দিবে।
আপনি নিশ্চিত থাকতে পারেন। ৭১কে আওয়ামী লীগ ব্যবসা করেছে, বিএনপি কখনোই ব্যবসা করেনি। মুক্তিযুদ্ধের কথা বলা মানেই আওয়ামী লীগের পক্ষে কথা বলা নয়, মুক্তিযুদ্ধের কথা বলা মানে বাংলাদেশের পক্ষে কথা বলা। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও সমস্ত জাতি, ধর্ম, বর্ণ মিলে বাংলাদেশ মানেই ৭১। ৭১কে ভুলবার কোনো সুযোগ আমাদের নেই। তার মানে এই না ৭১ আওয়ামী লীগের একক কোনো প্রপার্টি। এটা করতে গিয়ে আওয়ামী লীগ আজকে এই অবস্থার মধ্যে নির্যাতিত হয়েছে। আপনার দল ৭১ একটি পরাজিত শক্তি। এবার আসুন ২৪-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো রকমের কোনো কৃতিত্ব নেয়নি, একবারের জন্য তার নেতৃত্বও নেয়নি। অথচ আপনার আমিরই কি বলেছিল? আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, জনাব তারেক রহমান আজকে সম্মিলিত হয়েছে। এটা বলার পরেও বিএনপির একটা বারের জন্য এর কৃতিত্ব বা এর নেতৃত্বের জায়গাটা দখল করেনি। কারণ বিএনপি এই রকমের জায়গাগুলোকে, সেন্সিটিভ জায়গাকে কখনোই নিজের প্রপার্টি ভাবে না। অথচ দেখুন বিএনপির কতজন মারা গেছে। অন্যদিকে যখন জামাতকে প্রশ্ন করা হয় আপনাদের কতজন মারা গিয়েছে, তারা বলে আমরা এটা বলবো না, কারণ আপনাদের সংখ্যাটা এতটাই কম যেটা বলতে গেলে আপনারা তো বিশাল প্রচারণায় অভ্যস্ত একটি রাজনৈতিক দল। কারণ ২৪-এর পরে আপনারা যেই পরিমাণে বট বাহিনী তৈরি করে সমস্ত জায়গায় মিথ্যা প্রচারণা বাংলাদেশের আনাইতে গলিতে সমস্ত জায়গায় প্রচার করে বেরিয়েছেন, সেই বট বাহিনী এতদিনে যদি আপনাদের আমাদের চেয়ে বড় সংখ্যা থাকতো তাহলে আপনারা বলে সেটা আরও একটা শূন্য বাড়িয়ে বলতেন। যেহেতু আপনারা বলছেন আমরা বলবো না, তার মানে আপনাদের এই জায়গার পজিশনটা খুবই কম। তার মানে এই না আমরা অস্বীকার করছি না, এই আন্দোলনে ২৪-এর আন্দোলনে আপনাদের ভূমিকা অসম্ভব রকমের ভালো ছিল। আমরা কৃতজ্ঞ। একজন বাংলাদেশী হিসাবে আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ এক্ষেত্রে রয়েই যাবে, থাকবে, আছে, ভবিষ্যতেও থাকবে। তো ২৪-কে যেহেতু বিএনপি কোনো রকমের তার নিজের প্রপার্টি বানায়নি, যে কোনো চিন্তাশীল মানুষ এটাকে মারাত্মক পজিটিভলি নেবে। অর্থাৎ ২৪-এর আন্দোলনের ধারকরা, যারা ২৪-এর আন্দোলনকে মনের মধ্যে পোষণ করে, তারা ৩১ দফাকে দেখে অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ভোট দিবে। এবার আসুন সর্বশেষ কারিশমা বিএনপির ভোটের। আমাদের চেয়ারপারসন, আমাদের মাতা, দেশ মাতা বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আজ উনি দেখতে পেলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, ধর্মের মধ্যে বিভিন্ন বিভেদ থাকা সত্ত্বেও তার ব্যাপারে জাতি আজ ঐক্যবদ্ধ। এটা হচ্ছে বেগম খালেদা জিয়া। এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের একজন মানুষও তাকে নিয়ে কোনো কমপ্লেইন করে না, তাকে একজন সৎ আদর্শবান একটা মানুষ ভাবে। যেই দল প্রায় ৫ দশক ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাদের আদর্শে চলে আসা একটি রাজনৈতিক দল, মারাত্মক রকমের শিকড় গেড়েছে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে। বাংলাদেশের একটি ঘর বলতে পারবে না যেই ঘরে একজন করে অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক নাই। এমন কোনো পরিবার বলতে পারবে না তার এক আত্মীয় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমর্থন করে না। বেগম জিয়া এবং শহীদ জিয়াও বিএনপির জন্য বিরাট এক আশীর্বাদ। ভোটের মাঠে তাদের কাছে তাদের মতো সূর্যের মতো আলো, তাদের এইসব ফিকে লাইটের ভালভের আলো, এইসব মলমের আলো, এগুলো তাদের আলোর কাছে কিছুই না, ফিকে। সুতরাং নির্বাচনের দিনে মানুষ যখন দেখবে এটা শহীদ জিয়ার দল, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, আর বর্তমানে চালাচ্ছেন মারাত্মক ইয়াং, অসম্ভব অভিজ্ঞ পরিণত একজন রাজনীতিবিদ তারেক রহমান। বিএনপি মাটি এবং মানুষের দল, মাটি এবং মানুষকে আঁকড়ে ধরে তাদের গন্ধসুখী মানুষকে ভালোবেসে বিএনপির পথ চলা। মাটি এবং মানুষ বিএনপিকে বারবার দিয়েছে, এবারও মাটি এবং মানুষ বিএনপিকে ভোট দিবে, ভোট দিয়ে জয়যুক্ত করবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে। আর আমরা অপেক্ষায় আছি কখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে জনাব প্রধানমন্ত্রী করে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।